রবীন্দ্রনাথ যখন লিখতে শুরু করেন, কিছুদিন লিখছেন, তখন রবীন্দ্রনাথের প্রচুর নিন্দে মন্দ হতো। তা যে অভিযোগগুলো তার বিরুদ্ধে ছিল, তার মধ্যে একটা বড় অভিযোগ ছিল হচ্ছে উনি অশালীন লেখা লেখেন। ওর লেখায় খুব যৌনতা থাকে, স্বাভাবিক, কারণ তখন তিনি কবিতা লিখছেন, কোনোটার নাম চুম্বন, কোনোটার নাম বিবসনা, কোনোটার নাম স্তন। ভাবতে হাসি পায় যে এখন সবচেয়ে রক্ষণশীল, সবচেয়ে নিরামিষ, সবচেয়ে সূচিবায়ুগ্রস্ত একটা কোনো কিছুকে আমরা রাবীন্দ্রিক বলে অভিহিত করে থাকি। বাবা, ও তো একটা রাবীন্দ্রিক ব্যক্তি, ওর সামনে তুই খিস্তি করে চলে এলি, ওখানে তো একটা রাবীন্দ্রিক পরিবেশ, ওইখানে গিয়ে তুই একটা আদিরসাত্মক ছোট গল্প পড়ে দিলি। অর্থাৎ যে লোকটাকে এককালে বলা হয়েছে এ বাবা অসভ্য কথা লেখে, সে এখন হয়ে গেল সভ্যতা, সুচিতা, শুদ্ধতার একেবারে প্রতিমূর্তি। যেন একটা উপাসনা গৃহে একটা উঁচু বেদিতে আচার্য হয়ে রবীন্দ্রনাথ বসে আছেন, এবং তার সামনে কোনো নতুন কিছু, কোনো উগ্র কিছু, সবচেয়ে বড় কথা কোনো উচ্ছল কিছুই করা যাবে না। করলেই তিনি ভুরু কুচকে তাকাবেন এবং বেদম বকে দেবেন। মদ খাওয়া আমাদের ছোটবেলায় ছিল হচ্ছে দুশ্চরিত্র হওয়ার একটা সবচেয়ে বড় লক্ষণ। এ বাবা, ওদের বাড়ির লোক মদ খায়, ও রাত করে বাড়ি ফিরে একদম চুর হয়ে, সেই বাড়ির ছেলেপুলের সঙ্গে খেলা অবধি প্রায় বারণ। কোনোভাবেই ওই বাড়িতে মেয়ে দেওয়া যাবে না। এখন যে কোনো পার্টিতে গেলে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করা হবে কি নেবেন, অর্থাৎ আপনি কি মদ খাবেন। আপনি যদি বললেন আপনি মদ খান না, তখন পার্টির সমস্ত করোল থেমে যাবে, সবাই আপনার দিকে হাঁ করে থাকবে। মদ খায় না, এ কোথাকার দলছুট, এ কোথাকার বেমানান, এ কোথাকার ক্যাবলা, কেন মদ খান না কেন? এবং আপনাকে সতেক কৈফিয়ত দিতে হবে। আপনি যদি মোটামুটি একটা কৈফিয়ত দিতে পারেন, আমার লিভারে হ্যানা হয়েছে, আমার প্যানক্রিয়াসে ফোড়া হয়েছে, তবে সব ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন মদ খাই না, আমার ইচ্ছে করে না, সবগুলো কেন মদ খাও না কেন, ইচ্ছে করে না কেন, কোত্থেকে তুমি এরকম হলে, তুমি কে ভাবছো নিজেকে? তখন আপনাকে থরথর করে কাঁপতে হবে এবং একটু পরে বিদ্রুপ সহ্য করতে হবে। তাহলে কি দুধ খাবে, তাহলে কি একটা লেবুর শরবত করে দেবো, তাহলে কি চিরতার জল দেবো, আপনাকে মাথা নিচু করে বসে থাকতে হবে। অর্থাৎ কিছুদিন আগে অবধি যে মদ খাওয়া ছিল হচ্ছে দুশ্চরিত্র হওয়ার লক্ষণ, সেই মদ খাওয়া একটা স্বাভাবিক সপ্রতিভতা এখন। আর যে মদ না খাওয়া ছিল একটা অত্যন্ত স্বাভাবিক ঠিকঠাক লোকের লক্ষণ, এখন সেইটা হয়ে যাচ্ছে সবচেয়ে বড় একটা কেবলা লোকের লক্ষণ, যে লোকটা কোনোভাবেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলো না। আর এই যে ইমেজ পরিবর্তন, কোনো ইমেজই নিত্য নয়, এর শিকার সবচেয়ে এই মুহূর্তে যাকে বলা যায় সে হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। ওয়ান ডে ক্রিকেট যখন প্রথমে এলো, তাকে কেউ ক্রিকেট বলে গণ্যই করেনি। হ্যাঁ, ঠিক আছে। তারপর যখন ওয়ান ডে রমরমা হলো, যারা সত্যিকারের ক্রিকেট বোদ্ধা তারা বলতে লাগলেন দূর, টেস্ট ম্যাচ হচ্ছে ধ্রুপদী ক্রিকেট, ওই হচ্ছে প্রকৃত ক্রিকেট। অনেকক্ষণ ধরে তোমাকে উইকেটে টিকে থাকতে হবে, কখন তোমাকে মারতে হবে সিদ্ধান্ত নিতে হবে, কখনো তোমাকে কমজোরি নন স্ট্রাইকারকে নিয়ে খেলে যেতে হবে, পঞ্চম বলে একটা রান নিতে হবে, কত কি মানে 140টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এটা ওয়ান ডে কি দমদম পেটাচ্ছে, এ কি, এখানে ক্রিকেট, একে তো বলা যায় প্রহারমুখী ক্রিকেট। এটা কোনো মানেই নেই, এটা সরল তরল বোদা বয়ান প্রকৃত ক্রিকেটের, ওইটা নিয়ে মাতামাতি করার কোনো মানে নেই। হ্যাঁ, তো উত্তেজনা আছে, কিন্তু ওটা সত্যিকারের ক্রিকেট নয়। আর তারপর এক সময় এলো টি-20, ঠিক ওয়ান ডে কে যা যা বলা হতো তা এবার টি-20 কে বলা শুরু হলো, আর টেস্ট ম্যাচকে তখন যা বলা হতো তা এবার ওয়ান ডে কে বলা শুরু হলো। ও বাবা, 50 ওভারের খেলা না, ঘা ম্যাচ ম্যাচ করছে ভাই, কি বোরিং। একটা কাজ কর, তোরা দেখ আমাকে শেষ 10 ওভারে ডেকে নিস। আর টি-20 দেখে বলছে হ্যাঁ বাবা কি উত্তেজনা, চল এখান থেকে দেখি। এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা এবার কি বললো, আরে ওয়ান ডে ক্রিকেট 50 ওভার ধরে খেলা হবে, তার মানে তোমাকে পেস করতে হবে, তোমাকে বুঝতে হবে যে উইকেটটা অনেকক্ষণ ধরে রেখে কোনখান থেকে অ্যাক্সিলারেট করব, কত কি ভাবার, কত কি বোঝার। আর এই টি-20 দেখো প্রথম থেকেই দমাদম পেটাচ্ছে। ফলে যে ওয়ান ডে ক্রিকেট এককালে ছিল একদম নতুন, একদম আশ্চর্য এবং সবচেয়ে বড় কথা প্রথা বিরোধী, সে এখন হয়ে গেল প্রথা। আর টি-20 এসে হয়ে গেল প্রথা বিরোধী, এখন নতুন পাড়ায় আসা দুরন্ত ছেলে। ওয়ান ডে ক্রিকেট এখন রোয়াকে বসে ধীরে ধীরে চুরুট ফোঁকে, তার চামড়া শ্লথ হয়ে গেছে, তার মাথা ঢুলে আসছে, আর পো করে তার সামনে দিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে টি-20, চন অঙ্ক হয়েছে টি-20, অঙ্ক করতে ভালো না দাদু, আমি চলে যাচ্ছি, ওই ডাঙ্গুলি খেলবো, ও করে চলে যাচ্ছে, গুলি খেলছে, ওইখানে গিয়ে মার খেয়ে আসছে, সেইখানে গিয়ে একটা অসভ্যতা করে আসছে। তার মানে সবকিছুর মতোই ইমেজও প্রকাণ্ড অনিত্য। আজকে যে বেপরোয়া বিচ্ছু
হয়তো কালকে সে শান্ত সুবোধ হতে পারে, বা তাকে শান্ত সুবোধ হিসেবে দেখা শুরু হতে পারে। এককালে যাকে মনে হচ্ছিল যে প্রথার মুখের ওপর সাংঘাতিক একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাংঘাতিক অন্য রকম জিনিস করে ফেলেছে, তোলপাড় করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, সেই লোকটাকেই মনে হতে পারে এ বাবা, এর মতন একটা মেদামারা, এর মতো একটা মিওনো, এর মতো একটা ন্যাত জিনিস আর হয়। আর অন্য কাউকে তখন খুব প্রথা বিরোধী বলে হইচই করে বুকে টেনে নেওয়া হতে পারে।